জয় হিন্দ। দেখো, আজকের ক্লাসে আমরা অনুপাত সমানুপাত পড়া শুরু করব। ঠিক আছে, খুব সুন্দর একটা চ্যাপ্টার, খুব ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার। আর সব থেকে বড় কথা কি, যত তুমি সরকারি চাকরির পরীক্ষা দেবে কিনা, প্রত্যেকটা পরীক্ষাতে, সে সেন্ট্রাল লেভেল হোক আর স্টেট লেভেল, প্রত্যেকটা পরীক্ষাতে এখান থেকে 2 থেকে 3টে প্রশ্ন তোমার পরীক্ষাতে আসে। তো এই চ্যাপ্টারটা আমরা কি প্রথমে থিওরি কমপ্লিট করবো, এর যত টাইপের প্রশ্ন হয় সেই টাইপগুলো আমরা শিখবো। তারপরে লাস্ট ক্লাসে আমরা যত বিভিন্ন পরীক্ষাতে যেসব প্রশ্নগুলো এই চ্যাপ্টারটা থেকে এসছে সেটা আমরা সলভ করব। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। দেখো, তোমরা হেডিং দিয়ে নাও, একটা খাতা পেন নিয়ে বসবা। ঠিক আছে, যা যা আমি লেখাবো কিনা তোমরা আসলে নোট ডাউন করতে থাকবা, তাহলে কি তোমাদের রিভিশন করতেও সুবিধা হবে। তো চলো, তোমরা প্রথমে হেডিং দাও অনুপাত সমানুপাত। অনুপাত সমানুপাত, ইংরেজিতে এটাকে বলে রেশিও, এটাকে বলে প্রপোর্শন। ঠিক আছে, অনুপাত দেখো, অনুপাত কি? অনুপাত হচ্ছে সমান ইউনিটওয়ালা রাশির তুলনা করাকে অনুপাত বলে। অনুপাত কাকে বলে? সমান ইউনিটওয়ালা রাশির তুলনা করাকে অনুপাত বলে। অনুপাত কি? সব থেকে সরলতম রূপ, সব থেকে ছোট একটা নাম্বার, সেটাকে আমরা অনুপাত বলবো। তুমি বলতে পারো যে কোনো সংখ্যা না, যে কোনো সংখ্যা বা রাশি, সেটা সেটার অনুপাত কি হয়? তার মাল্টিপল হয়। যেমন ধরো, আমি ধরে নিলাম একটা অনুপাত দেওয়া আছে 4 রেশিও, 4 রেশিওর অনুপাত কি কি হতে পারে? 4-এর যত মাল্টিপল আছে, 8, 12, 16, 20, 24, এরকম সব কিছু হতে পারে, তাই না? তো আমি কি বললাম, অনুপাত কাকে বলে? দেখো, অনুপাত হচ্ছে সমান ইউনিট বালা রাশির তুলনা করাকে অনুপাত বলে। অনুপাত বলে। ঠিক আছে, দ্বিতীয় পয়েন্ট আমি তোমাকে কি বললাম? অনুপাত হচ্ছে সব থেকে সরলতম রূপ, কি সব থেকে ছোট নাম্বার। কি বললাম? অনুপাত সব থেকে সরলতম রূপ। অনুপাত কি? সব থেকে একটা সরলতম রূপ। কি বললাম? অনুপাত যে কোনো রাশি বা যে কোনো সংখ্যা, তার অনুপাত কি হয়? রাশি বা সংখ্যার যে মাল্টিপ্লিকেশন হয়, সেই মাল্টিপ্লিকেশনটাই অনুপাত হিসাবে থাকে। কি বললাম? ধরো, সংখ্যা বা রাশির অনুপাত কি? গুণজ রূপে থাকে। গুণজ মাল্টিপ্লিকেশন, গুণজ রূপে থাকে। ঠিক আছে, এই হচ্ছে তোমার অনুপাতের ডেফিনেশন। কি? সমান ইউনিটওয়ালা রাশির তুলনা করাকে অনুপাত বলে। অনুপাত কি? সব থেকে সরলতম রূপ। সংখ্যা বা রাশির অনুপাত কি হয়? সংখ্যা বা রাশির অনুপাত গুণজ রূপে থাকে, কি মাল্টিপ্লিকেশন রূপে থাকে। আমি যদি বলি যে 4 অনুপাতে রয়েছে, তার এর সংখ্যাগুলো কি কি হতে পারে? 8, 12, 16, 4-এর যত মাল্টিপ্লিকেশন আছে সেটাকে আমরা লিখতে পারি। ধরো 32 আমি লিখলাম। ঠিক আছে, 32 যদি লিখি, তা এর সরলতম রূপ কি হবে? 4, কারণ এটা 4-এর মাল্টিপ্লিকেশন যত নিচে নামতে পারে। বুঝতে পারলে কিনা? সেটাকেই অনুপাত বলি। তো তোমরা যারা যারা লিখবা, লিখে নাও। ঠিক আছে, চলো এটা আমি মিটিয়ে দিচ্ছি। হ্যাঁ, দেখো, অনুপাত না কোনো সময় ভগ্নাংশ রূপে থাকতে পারে না, বুঝলো তো? যেমন অনুপাতকে আমি লিখতে পারি
ধরো 5/6, এটাও কিন্তু একটা অনুপাত। এটাকে আমরা কিভাবে লিখতে পারি? 5:6, ঠিক আছে, এইভাবে লিখতে পারি। কিন্তু ধরো কোনো সংখ্যা দেওয়া আছে 5/6:7/8:9/10, যদি এটাকে দিই, এটা কিন্তু অনুপাতে নেই, এগুলো কি ভগ্নাংশ রূপে আছে, তাই তো? আর ভগ্নাংশ রূপে অনুপাত থাকতে পারে না। অনুপাতে কি সরলতম একটা পূর্ণাঙ্কে তৈরি মানে ভাঙতে হয়, তবেই সেটা অনুপাত হয়। তো তুমি যেমন এটা মিটিয়ে দিই, দেখো আমি বলতে কি চাইছি, অনুপাত কখনো ভগ্নাংশ রূপে থাকে না। অনুপাত কি হয়? কখনো ভগ্নাংশ রূপে থাকে না। যদি ভগ্নাংশ রূপে অনুপাত থাকে তাহলে কি করতে হবে? সবার প্রথমে যেটা দেখো, ভগ্নাংশ রূপে মানে কি, 5/6 এটা ভগ্নাংশ রূপে আছে, তো এটাকে আমরা কি বলি? হর। এটাকে কি বলি আমরা? লব। তার মানে আমি বলতে চাইছি, যদি মানে অনুপাত ধরো এরকম হয় তো 5/6, 7/8, 9/10 এরকম ভাবে আছে, এটা কি ভগ্নাংশ রূপে আছে। কিন্তু অনুপাত কি ভগ্নাংশ রূপে মানে এইভাবে কোনো সময় থাকতে পারে না, এটা ভুল। অনুপাত কিভাবে থাকবে? 4:5:6 বা 7:8:9 এরকম ভাবে অনুপাত থাকবে, এইভাবে অনুপাত থাকতে পারে না, ঠিক আছে? তো এরকম যদি ভগ্নাংশ থাকে, তাহলে সেই ভগ্নাংশটাকে যদি আমাদের অনুপাতে মানে পরিবর্তন করতে হয়, তখন কি করতে হবে, ঠিক আছে? তো তোমরা লেখো প্রথম টাইপ নাম্বার 1, টাইপ নাম্বার 1। টাইপ নাম্বার 1 হচ্ছে যদি অনুপাতকে ভগ্নাংশে মানে ভগ্নাংশকে অনুপাতে পরিবর্তন করতে হয়। যখন ভগ্নাংশকে অনুপাতে পরিবর্তন করতে হয়। টাইপ 1 কি? যখন ভগ্নাংশকে অনুপাতে পরিণত করতে হয়। যেমন তোমাকে প্রশ্ন দিয়ে দিবে, ধরো যেটা আমি তোমাকে উদাহরণ দিলাম, 5/6, 3/4, 2/3, এটা ধরো একটা ভগ্নাংশ দেওয়া আছে, ঠিক আছে? এই ভগ্নাংশগুলোকে বলে তোমার অনুপাতে সরল অনুপাতে পরিবর্তন করতে হবে। পরীক্ষায় যদি তোমাকে দিতে হয় এটিকে সরল অনুপাতে লেখো, ধরো পরীক্ষায় তোমাকে এরকম প্রশ্ন দিয়ে দিল, তখন তুমি এটাকে কিভাবে লিখবা? দেখো, সবার প্রথমে তুমি কি করবা, যেই হর আছে কি না, হরের এলসিএম করে নিবা। প্রথম কি করবা? প্রথম কাজ হবে তোমার হরের এলসিএম। প্রথম কাজ কি হবে? হরের এলসিএম করা। তার মানে কি, আমি যদি 6, 4, 3 যদি এলসিএম করি, তো এলসিএম কত আসবে আমার? 6, 4, 3 এলসিএম 12। প্রথম কাজ আমার হয়ে গেল, হরের এলসিএম করে নিলাম। দ্বিতীয় কাজ কি হবে? দ্বিতীয় কাজ হবে এই এলসিএম দিয়ে প্রত্যেকটাকে সেপারেটলি গুণ করা, ঠিক আছে? কি বললাম? এই এলসিএমটা দিয়ে প্রত্যেকটা ভগ্নাংশকে গুণ করতে হবে। কি বললাম? এলসিএম দিয়ে প্রত্যেক ভগ্নাংশকে গুণ করতে হবে, ঠিক আছে? প্রথমে কি করছি, যখন দেখবো ভগ্নাংশ রূপে আছে, এই ভগ্নাংশটাকে তোমার অনুপাতে সরল অনুপাতে পরিবর্তন করতে হবে।
ফার্স্ট কাজ হবে তোমার হরের এলসিএম বের করে নেওয়া। হরের এলসিএম যখন বেরিয়ে যাবে, দ্বিতীয় কাজ হবে তোমার এলসিএম দিয়ে প্রত্যেক ভগ্নাংশকে গুণ করতে হবে, সেপারেটলি করতে হবে। যেমন আমি ধরো প্রথমে এটাকে করলাম, তো 5/6 এলসিএম দিয়ে গুণ ইন্টু 12, তারপরে কি 3/4 ইন্টু 12, তারপরে কি 2/3 ইন্টু 12। ঠিক আছে, এবার কাটাকুটি করে দাও। 6 বারে কত চলে গেল? 2, 5 দুগুণি 10, 4 বারে কত করলো? 3, 3 তিরিককে 9, 3 বারে 4, 4 দুগুণি কত? 8। তো তোমার সঠিক অ্যান্সার কি আসবে? 10, 9, 8। ঠিক আছে, বোঝাতে পারলাম আমি তোমার কি বললাম? দেখো, সবার প্রথমত জানতে হবে যে অনুপাত কখনো ভগ্নাংশ রূপে থাকে না। ঠিক আছে, অনুপাত যখনই ভগ্নাংশ রূপে থাকবে তখনই তোমাকে সেটাকে সরল অনুপাতে মানে পরিবর্তন করে দিতে হবে। সরল অনুপাতে পরিবর্তন করার জন্য সবার প্রথমে তোমাকে কি করতে হবে? হর যে আছে মানে ডিনোমিনেটর, সেটাকে তোমার এলসিএম নিতে হবে। এবার এলসিএম নেওয়ার পর প্রত্যেকটা এলসিএম দিয়ে প্রত্যেকটা ভগ্নাংশকে সেপারেটলি গুণ করতে হবে। যেমন 5 আর 6কে আমি সেপারেটলি গুণ করলাম, 3, 4কে আমি সেপারেটলি গুণ করলাম, 2, 3কে আমি সেপারেটলি গুণ করলাম। এবার যখন কাটাকুটি করলাম কত? 10, 9, 8। ঠিক আছে, এরকমভাবে তোমাকে যদি ভগ্নাংশ বা দেওয়া কোনো অনুপাত থাকে সেটাকে তোমার সরল অনুপাতে পরিবর্তন করতে হয়। যেমন তুমি আরেকটা পরের প্রশ্নটা করো, তাহলে তুমি আরো ভালো বুঝতে পারবা। এটা মিটিয়ে দিচ্ছি। চলো নেক্সট তোমাকে আমি একটা প্রশ্ন দিচ্ছি, দেখো 5/8 ইস্টু 7/3 ইস্টু 4/3 এটা আছে, এটাকে তুমি সরল অনুপাতে পরিবর্তন করো। তাহলে কি করবা? দেখো, তোমরা এটাকে পজ করে নাও, পজ করে আগে নিজে অ্যান্সার করো, দিয়ে আমার সাথে মিলিয়ে নিবা। ঠিক আছে, আমি তোমাকে বলে দিচ্ছি। আমি তোমাকে প্রথম কি বললাম, যে যেই হরগুলো আছে প্রত্যেকটা হরের এলসিএম নিতে হবে, ফার্স্ট কাজ। তো এই তিনটা যদি এলসিএম নিই কত আসবে? আমার এলসিএম চলে আসবে হচ্ছে 24। ঠিক আছে, এবার এই এলসিএম দিয়ে প্রত্যেকটা ভগ্নাংশকে সেপারেটলি গুণ করতে হবে। যেমন 5/8কে আমি গুণ করে দিলাম 24 দিয়ে, এলসিএম দিয়ে গুণ, সমানুপাত অনুপাতের চিহ্ন আছে, আমি অনুপাতের চিহ্ন দিয়ে দিলাম, 7/3 ইন্টু এলসিএম, তারপরে 4/3 ইন্টু এলসিএম কত? 24। এবার এটাকে কাটো, 8 বারে 3, 3 বারে 8, 3 বারে 8 কত হলো? 5 3 15, 7 8 56, 4 8 32। এই তোমার অ্যান্সার। তো তুমি বুঝতে পারলে কীরকম ভগ্নাংশ থেকে কি করে সরল অনুপাতে পরিবর্তন করতে হয়, বুঝতে পারলে তো? এবার দেখো নেক্সট টাইম, এবার অনেক সময় তোমাকে দিয়ে দেয় ইনভার্স রেশিও। ঠিক আছে, ইনভার্স রেশিও এটা মিটিয়ে দিচ্ছি কেমন? দেখো দ্বিতীয় টাইপে কি বললাম? ইনভার্স রেশিও টাইপ 2। টাইপ 2 হচ্ছে ইনভার্স রেশিও, মানে কি? বিপরীত অনুপাত। বিপরীত অনুপাত বা ইনভার্স রেশিও। বিপরীত অনুপাত বা ইনভার্স রেশিও। ঠিক আছে, দেখো ইনভার্স রেশিও কি? নাম শুনেই বোঝা যাচ্ছে বিপরীত অনুপাত, মানে কি? অনুপাতকে উল্টে দিলে সেটাকে হচ্ছে ইনভার্স রেশিও বলি। কাকে বলি? বিপরীত অনুপাত। অনুপাতকে উল্টো করে লিখলে সেটি
বিপরীত অনুপাত হয়ে যাবে, সেটি বিপরীত অনুপাত বা ইনভার্স রেশিও হয়ে যাবে। ঠিক আছে, কি বললাম, অনুপাতকে যদি উল্টো করে লিখে দেওয়া হয় তাহলে সেটা বিপরীত অনুপাত হয়ে যাবে। যেমন ধরো a ইস টু বি ইস টু সি, এটা একটা অনুপাত দেওয়া আছে, এটা যদি আমরা উল্টে দিই তাহলে কি হবে? উল্টে দিলে হবে, এটা দেখো উপরে আছে, এর মানে কি এর নিচে কিছু নাই মানে এক আছে, তাই তো, এর নিচে কিছু নাই তার মানে এক আছে। এবার এলটাকে উল্টে দাও, 1/a 1/b 1/c। বুঝতে পারলে, যে কোনো সংখ্যাকে মানে অনুপাতকে যদি আমরা উল্টে দিই সেটাকেই আমরা বিপরীত অনুপাত বলবো। এবার দেখো প্রশ্ন এখান থেকে কেমন আসে, তোমরা যারা এটা লিখবে লিখে নাও, ঠিক আছে? লিখে নিয়েছো এটা? এবার দেখো, যদি আমি তোমাকে একটা প্রশ্ন দিই যে 2-এর 3, ঠিক আছে, 3-এর 4, 4-এর 5, এই একটা ভগ্নাংশ দেওয়া আছে, ঠিক আছে। এবার বলছে এটাকে বিপরীত অনুপাতে পরিবর্তন করতে বলছে, এইটাকে বিপরীত অনুপাতে পরিবর্তন করতে বলছে। তাহলে কি হবে? এটা যখন আছে উল্টে দিলে কি হবে? নিচেরটা হর লব হয়ে যাবে, মানে কি 3/2, এটা কি হবে 4 উপরে চলে যাবে 3 নিচে চলে আসবে, 4/3, এটা কি হবে 5 উপরে চলে যাবে 4 নিচে চলে আসবে। ঠিক আছে, এটুকুটা বুঝতে পারলে? দেখো বিপরীত অনুপাত কাকে বলে? যে কোনো অনুপাতকে যদি আমরা উল্টে দিই, উল্টে দেওয়ার পর যেই পরিণামটা আসে তাকে আমরা বিপরীত অনুপাত বলি, ঠিক আছে। যেমন এখানে যেমন প্রশ্ন, যেমন এ বি সি, এটা কি সোজা আছে, এ এর নিচে কিছু নাই মানে কি এক আছে। এবার এটা যদি আমরা উল্টে দিই কি হবে? 1/a 1/b 1/c। এবার দেখো প্রশ্ন কেমন আসে, 2-এর 3, 3-এর 4, 4-এর 5 আছে, ঠিক আছে। এবার বলবে এটা এই যে সংখ্যাটা আছে মানে অনুপাতটা আছে, এটাকে তুমি বিপরীত অনুপাতে পরিবর্তন করো। তো বিপরীত অনুপাতে পরিবর্তন করলে কি হবে? এটাকে উল্টে দিতে হবে, উল্টে দিলে কি হবে? 2/3 কি হয়ে যাবে? 3/2, 3/4 কি হয়ে যাবে? 4/3, 4/5 কি হয়ে যাবে? 5/4। এবার দেখো, তা এবার প্রথম টাইপে আমি কি বলেছিলাম, অনুপাত কখনো ভগ্নাংশ হিসাবে থাকতে পারে না। যদি ভগ্নাংশ হিসাবে অনুপাত থাকে তাহলে কি হবে? সবার প্রথমে যে হর আছে সেই হরের এলসিএম নিতে হবে। তো আমি যে 2, 3, 4 এর এলসিএম নিই তাহলে কি হবে? 2, 3, 4 এলসিএম 12, এলসিএম কত হবে? 12, তাই তো। তারপরে কি বললাম, এই এলসিএম দিয়ে প্রত্যেকটা ভগ্নাংশকে সেপারেটলি গুণ করতে হবে। আমি যদি 12 দিয়ে 3-এর 2-কে গুণ করি, 3-এর 2 ইন্টু 12 কত হবে? 2 × 6, মানে 6 3-এ 18, 4/3 আছে, এলসিএম দিয়ে আমি গুণ করলাম 12, কত হবে? 3 4-এ 12, 4 4-এ 16, তারপরে 5/4 আছে, এটাকে আমি 12 দিয়ে গুণ করলাম, 4 × 3, 3 5-এ 15। তো অ্যান্সার কি হলো? 18, 16, 15। বুঝতে পারলে? এবার যদি এটা যদি আরও কাটা যায় তাহলে আমরা আরও কাটবো। যেমন ধরো এটাকে যদি এখানে আর কাটা যাবে না, 18, 16, 15 আছে, যদি এখানে 16 না হয় তাহলে এমন একটা সংখ্যা আছে এটাও 3 দিয়ে কাটে, এটাও 3 দিয়ে কাটে, যদি এখানেও 3 দিয়ে কাটার মতো বিষয় হতো তাহলে আমি এটাকেও কাটতাম, ঠিক আছে। যেহেতু নাই তাই কাটলাম না। তো বুঝতে পারলাম আমি কি বললাম? বিপরীত অনুপাত কাকে বলে? যে কোনো অনুপাতকে উল্টো করে লিখলে সেটাকে বিপরীত অনুপাত হবে। যেমন এ বি সি, এটাকে উল্টলে 1/a 1/b 1/c। এরকম একটা প্রশ্ন দিলাম যে 2-এর 3, 3-এর 4, 4-এর 5, এটা একটা আছে, এটাকে আমি বিপরীত অনুপাতে পরিবর্তন করব। তো বিপরীত অনুপাতে পরিবর্তন করার জন্য ফার্স্টে কি আমাকে এই সংখ্যাগুলোকে উল্টে দিতে হবে। এই সংখ্যাগুলো যখন উল্টালাম তখন 2-এর 3 কি হবে? 3-এর 2, 3-এর 4 কি হবে? 4-এর 3, 4-এর 5 কি হবে? 5-এর 4। তারপর আমি কি বললাম যে অনুপাত কখনো ভগ্নাংশ হিসাবে থাকে না, তাই যখন ভগ্নাংশ থাকে সেটাকে সরল অনুপাতে পরিবর্তন করে নিতে হয়। সরল অনুপাতে পরিবর্তন করার জন্য সবার প্রথমে আমাকে হর যে আছে হরের এলসিএম নিতে হয়। সেই এলসিএমকে আমরা
প্রত্যেকটা ভগ্নাংশকে সেপারেটলি গুণ করতে হবে, গুণ করার পর তোমার সঠিক অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, এইটুকুটা তুমি বুঝতে পারলে। চলো তোমাকে আরেকটা অঙ্ক দিচ্ছি, এটা ওটা করো, তাহলে আরো ভালো বুঝতে পারবে। এটা মিটিয়ে দিই। ধরো তোমাকে এরকম প্রশ্ন দিল যে 4:5:6, এটা দিয়ে দিল 4:5:6, এটাকে তোমার বিপরীত অনুপাতে পরিবর্তন করতে হবে। তখন তুমি কি করবা? ঠিক আছে, দেখো তোমরা যারা পারবে কি না, মানে ভিডিওটা পজ করে নাও, করে নিজে করো, করার পর এটার সাথে আমার উত্তর মিলিয়ে নেবে। ঠিক আছে, আমি এখানে করছি। তো কি বললাম, 4:5:6, এটাকে আমাকে বিপরীত অনুপাতে পরিবর্তন করতে হবে। তো কি উল্টো করে লিখতে হবে? উল্টো করে মানে কি, 1/4:1/5:1/6। তারপরে কি বললাম, অনুপাত কখনো ভগ্নাংশ হিসাবে থাকে না। ভগ্নাংশ হিসাবে থাকলে এটাকে প্রথমে কি করতে হবে, হরের এলসিএম নিতে হবে। তো 4/5/6, 4/5/6 এলসিএম এমন একটা সংখ্যা যেটা এই তিনটা সংখ্যা দিয়ে কেটে যাবে। তো আমি দেখলাম 60 হচ্ছে একটা সংখ্যা যেটা এই তিনটা সংখ্যা দিয়ে কেটে যাবে। তো এলসিএম কত নিলাম আমি? এলসিএম নিলাম 60। তারপরে কি করলাম, লসাগুকে প্রত্যেকটা ভগ্নাংশ দিয়ে সেপারেটলি গুণ করতে হবে। তার মানে কি, 1/4 ইন্টু এলসিএম, তারপর কি 1/5 ইন্টু এলসিএম, তারপর কি 1/6 ইন্টু এলসিএম। এবার কাটো, 4 বারে কত 15, 5 বারে কত 12, 6 বারে কত 10। তো অ্যান্সার কত হলো, 15:12:10। তার মানে কি, 4/5/6 ইনভার্স রেশিও কি হবে, 15:12:10। ঠিক আছে, এই দুটো টাইপ বুঝতে পারলে কি বললাম। প্রথম টাইপ আমি কি বললাম, যে কোন ভগ্নাংশে তো থাকে না, কোনো অনুপাত ভগ্নাংশে থাকে না, তাকে ভগ্নাংশ থেকে সরল অনুপাতে পরিবর্তন করতে হয়। তার জন্য কি করতে হয়, যে হর আছে, হরের এলসিএম নিতে হয়, নিয়ে প্রত্যেকটা সংখ্যাতে গুণ করলে তোমার সরল অনুপাত চলে আসবে। দ্বিতীয় আমি তোমাকে কি বললাম, বিপরীত অনুপাত, মানে যে কোনো সরল অনুপাতকে যদি আমরা উল্টে দিই তাহলে সেটা কি বিপরীত অনুপাত হয়ে যাবে। তো যেমন 4/5/6কে যদি আমরা উল্টে দিই কি হবে, 1/4 1/5 1/6। তারপরে সেম ওই প্রসেস, হরের এলসিএমকে প্রত্যেকটা ভগ্নাংশের সাথে গুণ করার পর তোমার সঠিক অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, এটুকুটা বুঝতে পারলে তো। এবার চলো আগে আমরা এগোই। এবার এটা তো হয়ে গেল তোমার বেসিক। এবার দেখো পরীক্ষাতে তোমাদের কেমন ধরনের প্রশ্ন আসে, চলো এটা মিটিয়ে দিচ্ছি। হ্যাঁ, দেখো এবার হচ্ছে টাইপ নাম্বার 3। টাইপ নাম্বার 3 হচ্ছে যদি দুটো বা তার বেশি অনুপাতকে একসাথে মেশানো হয়। ঠিক আছে, মানে আমি বলতে চাইছি, যদি দুটো বা তার বেশি অনুপাতকে একসাথে মেশানো হয়। 3 নম্বর টাইপ হচ্ছে যে দুটো বা তার বেশি অনুপাতকে একসাথে মিশিয়ে নতুন অনুপাত তৈরি করা হয়। যেমন এই 3 নম্বর টাইপ থেকে তোমার 4টা টাইপের প্রশ্ন আসে। যেমন প্রথম টাইপ তোমাকে দিয়ে দিবে, এ আছে, বি আছে, B:C, এই দুটোকে যখন কম্বাইন করা হয় তখন A:B:C এই রেশিওটা প্রাপ্ত হয়। ঠিক আছে, দ্বিতীয় তোমাকে দিয়ে দিবে A:B:C, নিচে B:D, এটাকে তোমার মিলিয়ে A:B:C:D এরকম তোমাকে একটা দিয়ে দিবে। ঠিক আছে, এটা বুঝতে পারলে।
3 নাম্বার টাইপ তোমাকে দেয় A is to B is to C, তারপর নিচে দিয়ে দেবে B is to C is to D। এগুলো এটাকে দুটোকে যখন তুমি কম্বাইন করবা কি আসবে A is to B is to C is to D। ঠিক আছে, এই একটা টাইপ, এই একটা টাইপ, এই একটা টাইপ, লাস্ট একটা টাইপ থেকে প্রশ্ন আসে, দিয়ে দেবে A is to B, B is to C, C is to D। এটাকে মিলিয়ে তোমার A is to B is to C is to D। এই চারটা টাইপের, এটা হচ্ছে 1 নম্বর টাইপ, এটা 2 নম্বর টাইপ, এটা 3 নম্বর টাইপ, এটা 4 নম্বর টাইপ। এই চারটা টাইপ থেকে প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসে। ঠিক আছে, তো সবার প্রথমে আমরা এই 1 নম্বর টাইপটা শিখি, তারপর 2 শিখব, 3 শিখব, 4 শিখব। ঠিক আছে, তো এটা মিটিয়ে দিচ্ছি। দেখো টাইপ নাম্বার 3 এর টাইপ নাম্বার মানে কেস 1, টাইপ নাম্বার 3 এর আমার প্রথম টাইপ কি ছিল, যদি A is to B দেওয়া থাকে, তাহলে B is to C দেওয়া থাকে, তাই এই দুটোকে কম্বাইন করে কি আসছিল আমার A is to B is to C, তাই তো। A is to B দেওয়া থাকবে, B is to C দেওয়া থাকবে, তারপর তোমাকে A is to B is to C বার করতে হবে। তো পরীক্ষাতে তোমাদের কেমন প্রশ্ন আসে, পরীক্ষাতে তোমাদের প্রশ্ন আসে তো দেখো পরীক্ষাতে তোমাদের প্রশ্ন আসে দিয়ে দিবে যে ধরো A is to B সমান সমান 7:11, ঠিক আছে, এবং B is to C সমান সমান B is to C সমান সমান 4:3, তবে A is to B is to C সমান সমান কত। দেখো এই একটা প্রশ্ন আমি তোমাদেরকে দিয়েছি, প্রশ্নটাতে কি বলছে A B সমান সমান 7:11, B is to C সমান সমান 4:3, তবে A B C এর মান কত। এটার আমি তোমাকে তিন ধরনের এই মানে 3 ভাবে এই অঙ্কটা করার আমি তোমাকে নিয়ম বলে দেবো। ঠিক আছে, তোমার যেটা খুশি সেই হিসাবে করতে পারো। দেখো প্রথম নিয়ম, মেথড নাম্বার 1, তুমি কি করতে পারো, প্রথমে A is to B সমান সমান 7:11, ঠিক আছে, B is to C সমান সমান 4:3, এভাবে তুমি লিখে দাও। প্রথমে সবার প্রথমে কাজ হবে এটা এখানে লিখে দেওয়া, এর নিচে এটা লিখে দেওয়া। তারপর তুমি দেখো দুটোর মধ্যে কমন কি আছে। আমি দেখছি এই দুটোর মধ্যে কমন কি B আছে, এখানে এই দুটোর মধ্যে কমন কি আছে B, মানে B কমন আছে, তার মানে কি এখানে যেটা B এর মান আছে সেটাকে আমি এটার সাথে গুণ করব, এখানে যেটা B এর মান আছে সেটাকে আমি এটার সাথে গুণ করব। এখানে B কত আছে 11, তার মানে এটার সাথে আমি 11 গুণ করব। ঠিক আছে, এটাতে B কত আছে 4, তার মানে উপরটাতে আমি 4 গুণ করব। ঠিক আছে, তাহলে তোমার কি আছে দেখো 4 7 28, 4 11 44। দ্বিতীয়তে B এর মান কি 4 11 44, 44 আমরা পেয়ে গেছি, 3 11 33। এটা হচ্ছে তোমার অ্যান্সার। কি করবা, কমন যে ভ্যালুটা থাকবে সেই কমন ভ্যালুটাকে উপর নিচে গুণ করে দেবা। কি করবা, কমন অনুপাতের ভ্যালুকে উল্টো করে গুণ করতে হবে। কি বললাম, কমন অনুপাতের ভ্যালুকে উল্টো করে গুণ করতে হবে। দেখো এই দুটোর মধ্যে কমন কি আছে B, তার মানে কি উপরের B এর সাথে আমি নিচের যদি উপরের যে কমন ভ্যালু সেটাকে আমি নিচে গুণ করব, নিচে যেটাকে আছে সেটাকে আমি উপরে করব না, উল্টো করে গুণ করতে হবে।
তো উপরে বি এর ভ্যালু কত 11, সেটাকে আমি নিচে গুণ করে দিলাম। নিচে বি এর ভ্যালু কত 4, সেটাকে আমি উপরে গুণ করে দিলাম। কেন আমি উপরে গুণ করলাম? কারণ দুটোর মধ্যে একটা কমন জিনিস আছে, সেই কমন জিনিসটাকে যদি আমরা সমান করে দিই তাহলে বাকিগুলো এমনিই বেরিয়ে যাবে। যেমন এখানে বি 11 দিয়েছে, এখানে বি 4 দিয়েছে, যদি দুটোর মান 1 হয়ে যায় তাহলে কি এই দুটোর মান বেরিয়ে যাবে। এবার এই দুটোকে 11 মানে 1 সমান করব কি করে? যদি আমরা নিচেরটাকে উপরে গুণ করি আর উপরেরটা দিয়ে নিচেরটা গুণ করি, তাহলে কি দুটার আমরা ভ্যালু, এই দুটো বি এর মান সমান চলে আসবে। মানে কি 4 11 44, 4 11 44, দুটোতে আমি দেখলাম যে বি আমার কমন বেরিয়ে গেল। তাহলে কি বাকি যেটা আছে সেটাকে অ্যাজ ইট ইজ গুণ করে দাও। 4 7 28, 3 11 33। ঠিক আছে, বুঝতে পারলে? দেখো এটা তো হয়ে গেল প্রথম, মানে এইভাবে তুমি একভাবে করতে পারো। দ্বিতীয় তুমি এটা কিভাবে করতে পারো, দেখো এটা মিটিয়ে দিচ্ছি। দ্বিতীয় আমরা বুঝতে পারলাম, প্রথমটা বুঝতে পারলাম, দ্বিতীয় টাইপ দেখো মেথড নাম্বার 2। কি করবা, তোমার চেয়েছে কি এ বি সি, তুমি এ বি আর সি লিখে দাও। যে তিনটা চেয়েছে তুমি সেই তিনটা লিখে দাও। এবার দেখো এ বি এর মান কত দিয়েছে আমাকে 7:11, মানে এ এর মান 7, বি এর মান 11। এ এর মান 7, বি এর মান 11। দ্বিতীয় দেখো বি এর মান আমাকে দিয়ে দিয়েছে 4, সি এর মান দিয়েছে 3। তো বি এর নিচে আমি লিখে দিলাম 4, সি এর মান আমাকে দিয়ে দিয়েছে 3। এবার তো এখানেও একটা ফাঁকা জায়গা আছে, এখানেও একটা ফাঁকা জায়গা আছে। তো ফাঁকা জায়গার পাশে যেটা আছে সেটাকে তুমি এখানে লিখে দাও। ফাঁকা জায়গার পাশে এখানে কি আছে, ফাঁকা জায়গার পাশে 11, তাই আমি এখানে 11 লিখে দিলাম। এই ফাঁকা জায়গার পাশে কত আছে 4, তো এখানে আমি 4 লিখে দিলাম। এবার গুণ করো, 4 7 28, 4 11 44, 3 11 33। সেম অ্যান্সার বেরিয়ে গেল না? বুঝলে তো? কি করবা, এবিসি আমাকে চেয়েছে, তো তুমি এবিসি লিখে দাও। তারপর দেখো এ বি এর মান দিয়েছে 7 11, 7 11, বি সি এর মান দিয়েছে আমাকে 4 3। এবার 7 11 মানে সি এর জায়গাটা উপরে ফাঁকা ছিল আর নিচে কি এর জায়গাটা ফাঁকা ছিল। এবার ফাঁকা জায়গার পাশে যেই সংখ্যাটা আছে সেই সংখ্যাটা তোমাকে লিখে দিতে হবে। তো এখানে সি ফাঁকা ছিল, ফাঁকা জায়গার পাশে কি ছিল 11, তো 11টা আমি এখানে লিখে দিলাম। এখানে এ ফাঁকা ছিল কারণ বি আর সি এর মান দিয়েছে, এ এর মান তো দেয়নি, তাই ফাঁকা জায়গাতে পাশে কি বি এর মান ছিল, সেটা আমাকে বি এখানে লিখে দিলাম, মানে 4টা আমি এখানে লিখে দিলাম। এবার দেখো গুণ করে দাও, 4 7 28, 11 4 44, 11 3 33। ঠিক আছে, এই একটা হয়ে গেল। এবার দেখো মেথড নাম্বার 3। এটা বুঝতে পারলো তো? আমার সব থেকে ভালো লাগে এই মেথডটা, একদম খুব সহজে অ্যান্সার চলে আসে। আর এটা শিখে রাখবো কি না, যে কোনো অঙ্ক হয়ে যাবে, যদি এর থেকে বেশিও দেয় এ বি সি ডি দিয়ে দেয় তাও তোমার এইভাবে বেরিয়ে যাবে। ঠিক আছে, তো দেখো 3 নম্বর মেথডটা আমি তোমাকে বলে দিই। কি লিখবা, এ বি দিয়ে দিচ্ছে কত 7:11, বি সি কত দিয়েছে 4:3, 4:3। এবার দেখো সবার প্রথমে তুমি এই দুটাকে গুণ করো, 4 7 28, তারপর দেখো এটাকে গুণ করো এরকম 4 11 44, তারপর এই দুটোকে এইভাবে গুণ করো 11 3 33। মানে এটা এরকমভাবে এলো, এই এলো, এই গেল, এই নামলো, উল্টো এন। আমরা এন কীভাবে লিখি, এইভাবে এন লিখি। দেখো এটা হচ্ছে উল্টো এন। প্রথমে 4 7 28, তারপর এরকম গেল 4 11 44, তারপর এরকম নামলো 3 11 33। ঠিক আছে, এই তিনটা তোমরা বুঝতে পারলা কিভাবে করলাম? তো এটা তোমরা লিখে নাও। ঠিক আছে, চলো তোমাকে এরকম আরও 2-3টা প্রশ্ন দিচ্ছি, তাহলে তুমি আরো ভালো বুঝতে পারবা। মিটিয়ে দিচ্ছি এটা, কেমন? দেখো এই অঙ্কটা তোমরা আরআরবি এনটিপিসি 2016-তে এসেছিল। ঠিক আছে, তো দেখো কি বলেছে, এল এম সমান সমান 3:5 হয় এবং এম এন সমান সমান 2:3 হয়, তবে এন ও এল এর মান কত? এন এল এর মান দিয়েছে আমাকে, এখানে কি দিয়ে দিয়েছে এল এম এন, তিনটা দিয়ে দিয়েছে।
আমাকে দিয়ে দিচ্ছে কি এল এম আর এম এন। তো প্রথম যেভাবে আমি করলাম সেভাবেই করি। এল ইস টু এম সমান সমান কত দিয়ে দিয়েছে 3:5 এম এন। এম ইস টু এন আমাকে দিয়ে দিয়েছে 2:3 2:3। তো দেখো প্রথম যেটা আমি মানে শেখালাম সেটাতে কি হলো, যেটা কমন থাকবে সেই কমনটাকে কি একে অপরের সাথে গুণ করে দিতে হবে। এখানে কমন দাও কি এম আর এম, তার মানে কি 5 আর 2, 2টাকে তুমি এর সাথে গুণ করে দাও ইন্টু 2, 5কে তুমি এর সাথে গুণ করে দাও, কত আসবে দেখো এন, এটা কত আসবে 3 দুগুণী 6, 5 দুগুণী 10, এম এর মান আমি পেয়ে গেলাম 5 দুগুণী 10। তো এখানেও দেখো এম এর মান কত 5 দুগুণী 10 পেয়ে গেলাম, তাহলে আর ডবল করে লেখার দরকার নেই, 5 3 15। এবার আমাকে কি চেয়েছে এন আর এল, এটা কি হলো এম, সরি এটা কি হলো আমার এল, এটা হলো আমার এম, এটা হলো আমার এন। চেয়েছে কি এন এল, এন আর এল, এন কত 15, এল কত 6। এবার এটা কাটাকুটি যাবে, যাবে 3 বারে 5, 3 বারে 2, কত হলো 5:2। সঠিক অ্যান্সার অপশন নাম্বার বি। ঠিক আছে, বুঝতে পারলে? দেখো এবার এটাকে আমি তোমাকে দ্বিতীয় যেভাবে শেখালাম সেভাবে তোমাকে দেখাচ্ছি। এখানে আমার কি কি আছে এল এম এন, এল এম আর এন। ঠিক আছে, এল এম আমাকে দিয়ে দিচ্ছে 3:5, 3 5। এম এন আমাকে দিয়ে দিচ্ছে 2:3, 2:3। এবার কি বললাম, এখানে ফাঁকা জায়গা আছে, ফাঁকা জায়গাতে আগে যেই সংখ্যাটা থাকবে সেটা লিখে দিতে হবে। তো ফাঁকা জায়গার আগে কত 5, 5 লিখে দিলাম। এর ফাঁকা জায়গা এখানে কত আছে 2, মানে এটাকে আমি 2 এখানে লিখে দিলাম। এবার গুণ করো 3 দুগুণী 6, 5 দুগুণী 10, 3 5 15। আমাকে চেয়েছে কি এন আর এল, এন কত 15, এল কত আমার 6, 15:6, 3 বারে 5, 3 বারে 2, 5:2 হলো। তৃতীয় আমি তোমাকে কি বলেছিলাম আরেকটা, এটা মিটিয়ে দিই। তৃতীয় আমি তোমাকে শেখালাম যে এল ইস টু এম দেওয়া আছে আর এম ইস টু এন দেওয়া আছে, কত আছে 3:5, এটা কত আছে 2:3। কি শেখালাম উল্টা এন, 3 দুগুণী 6, তারপর এভাবে যাবে 5 দুগুণী 10, তারপর এভাবে নামবে 3 5 15। এটা কি হলো এল এম এন, এন এল চেয়েছে এন কত 15, 3 বারে কাটলাম 5, এল চেয়েছে 3 বারে কাটলাম 2, 5:2। যে তিনটা ভাবে আমরা করলাম সেই তিনটা ভাবেই সেম অ্যান্সার এলো, তাই না? তো এই টাইপটা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। ঠিক আছে, তো চলো আজকে আমরা তিনটা টাইপের শিখলাম, তিনটা টাইপ, দুটো টাইপ শিখলাম আর একটা হচ্ছে এটা শিখলাম। এর কালকের ক্লাসে আমরা বাকি যে তিনটে টাইপ ছিল সেই তিনটে টাইপ শিখবো, দিয়ে তার প্রিভিয়াস ইয়ার করবো, দিয়ে আস্তে 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 আমরা পুরো চ্যাপ্টারটা শেষ করে দেবো। ঠিক আছে, তো ক্লাসটা কেমন লাগলো তোমরা আমাকে জানিও। ঠিক আছে, চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। জয় হিন্দ।